মনোনীত জামাত মনোনীত প্রার্থী 11 দলীয় ঐক্য জোট সমর্থিত প্রার্থী ঝিনাইদহ 2 আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, ঝিনাইদহ জনমানুষের একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর মাত্র কয়েকদিন পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ 17 বছর পর মানুষ মুখ গুছিয়ে আছে, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়, তারা তাদের মনোনীত মার্কাকে নির্বাচিত করতে চায়, তারা তাদের পছন্দের ব্যক্তির পাশে এসে দাঁড়াতে চায়। কিন্তু আজকে বাংলাদেশের বাস্তবতা তার একটু ভিন্ন দিকে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি প্রশাসনের দিক থেকে একপেশে নীতি অবলম্বন করা হচ্ছে। আজকে প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, আজকে যদি লেভেল প্লেইং ফিল্ড না থাকে, আপনি বেশি দূরে নয়, অল্প কয়েক গজ পিছনে তাকান। 2024-এর 5ই আগস্ট প্রশাসনের কর্মকর্তাদের কাছে সবকিছু থাকা সত্ত্বেও এই পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী হিসেবে আবির্ভূত হয়েছিলেন প্রশাসনিক কর্মকর্তারা। সেদিন ভুলে যাবেন না, শুধু এক পেশার নীতির কারণে আপনাদের সবকিছু থাকা সত্ত্বেও অসাধ্য জীবন যাপন করেছেন। সেদিন কিন্তু আমরাই আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের স্বাভাবিক জীবন যাপন করার গ্যারান্টি হিসেবে দাঁড়িয়েছিলাম। আজকে ছাড়াই আমাদেরকে আবার এক পেশে নীতি অবলম্বন করার চেষ্টা করছেন। গত কয়েকদিন ধরে ঝিনাইদহের বাস্তবতায় নির্বাচনী প্রচারণা করার ক্ষেত্রে বিভিন্নভাবে বাধা, বিভিন্নভাবে হুমকি, বিভিন্নভাবে মানুষকে নির্যাতন করা হচ্ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই, আজকে যারা নির্যাতন করছেন, নির্যাতন করার প্রচেষ্টা চালাচ্ছেন, তারা না গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য নিজেদের কর্মসূচি ঘোষণা করেছেন। আপনার কর্মসূচির কোন দফার মধ্যে অপরের মতকে দমন করে আপনি ডমিনেট করতে চান, সেই দফাটা বললে তো আমরা আপনাদের সাথে অংশগ্রহণ করতে পারতাম। কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি যে না, আজকে নির্বাচনী জনসভা চলছে, তারা জামাত ইসলামী বাংলাদেশ যে কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচি আজ থেকে 1500 বছর আগে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন। সেই কর্মসূচিটাকেই জাতির সামনে উপস্থাপন করে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার কর্মসূচি বাংলাদেশ জামাত ইসলামী গ্রহণ করেছে। আজকে সেই 1500 বছর আগের কর্মসূচি একটা ব্যাকডেটেড কর্মসূচি। তো ব্যাকডেটেড কর্মসূচিকে প্রতিহত করার জন্য আজকে আপনি আধুনিক যুগের আধুনিক মানুষ, এই আধুনিকতার এত দফা ঘোষণা করার পরও আজকে কেন আপনাকে সেই 15 বছরের পুরনো কর্মসূচিকে প্রতিহত করার জন্য সর্বশক্তি নিয়োগ করতে হয়েছে? তার মানে এই আপনার কর্মসূচির মধ্যে জাতির কল্যাণের কোনো কর্মসূচি নেই। আপনার কর্মসূচির মধ্যে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের কোনো কর্মসূচি নেই। আপনার কর্মসূচির মধ্যে আগামী দিনের নতুন প্রজন্মের স্বপ্ন দেখানোর, স্বপ্ন বাস্তবায়নের কোনো কর্মসূচি নেই। যদি তাই থাকতো, আসেন, আমরা তো ওপেন চ্যালেঞ্জ করেছি, আমি আমার কর্মসূচি বলবো, এই জনতার সামনে আমি আমার দাবি পেশ করব। আমার দাবি, আমার কর্মসূচি যদি এ জাতির কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তারা আমার সমর্থন করবে। আর যদি আপনার কর্মসূচি ভালো লেগে থাকে, আমি তো আপনার বাধা দিই না, আমি তো আপনার কোন কর্মসূচিতে হামলা করি না, আমি তো আপনার কোন প্রচার অভিযানে মাইক কেড়ে নিই না, আমি তো কোন নারীর ইজ্জত হরণ করার জন্য গুন্ডা বাহিনী নিয়ে দিই না। আজকে কেন মা বোনেরা মানুষের বাড়ি বাড়ি ভোটের কথা বলছে, জাতির মুক্তির প্রয়োজনে কথা বলছে, আপনি কোন বিবেচনায় এই নারীদেরকে হেনস্থ করার জন্য রাস্তার পথ আগলে বসে আছেন? কোন কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনার নেতাকে জিজ্ঞেস করেন যে কোন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে নারীর প্রতি হামলা করে? আজকে নারীর ইজ্জত আবরুর সম্মান নেই, আজকে তারা স্বাধীনভাবে চলাচল করতে পারছে না। আপনি কর্মসূচি দিয়ে নারীদেরকে হেনস্থ করছেন না।
আমি ছাড়া অন্য কোনো প্রতীকে কোনো ভোট প্রার্থনা করা যাবে না। এইটাই কি আপনার ডেমোক্রেসি? আপনি কি এই ডেমোক্রেসি প্রতিষ্ঠা করার জন্যই এই সমাজে কর্মসূচি ঘোষণা করেছেন? তাই যদি হয়, উপস্থিত জনতার কাছে আমার প্রশ্ন, আপনারা বিবেক দিয়ে বিবেচনা করুন, বিশ্লেষণ করুন, এই জাতির নিরাপত্তা কার হাতে? কারা আপনাদেরকে নিরাপদ করতে পারে? কোন কর্মসূচি আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপত্তা করে দিতে পারে? আপনি গত কালকে অথবা আজকে সকালে আমার এক বন্ধু বলেন ভিডিও দেখছেন নেট দুনিয়ায়, বন্ধুবর বলছেন 1971-এর পরাজিত শক্তি আজকে আবার নখর বিস্তার করেছে, তারা জাতির ঘাড়ে চেপে বসতে চায়। আমি বলতে চাই ভাই, 53-54 বছরের পুরনো ইতিহাস ওই কাসন্দি ঘেটে লাভ নেই। ওটা বস্তা পোষা মতো বল, ওর জীবন শেষ। যদি তাই হয়, যেদিন আইন করে বিশ্রেষ্ঠ জিয়াউর রহমানকে খেতাব থেকে বঞ্চিত করা হলো, আইন করে ঘোষণা করা হলো, জিয়াউর রহমান জাতির কোন স্বাধীনতার ঘোষণা দেয়নি। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নয়, জেড ফোর্সের যিনি সর্বাধিনায়ক, সেই জিয়াউর রহমানের নাম যেদিন আইন করে বন্ধ করা হলো, সেদিন আপনার এই জাতীয়তাবাদী চিন্তা, সেদিন আপনার এই মুক্তিযুদ্ধের চেতনা, সেদিন আপনার বীরুত্তম আরো সব মুক্তিযোদ্ধারা ছিলেন, কোথায় ছিলেন? সেদিন একজন কেন পদত্যাগ করেননি? ভাতা খাওয়ার লোভে। মুক্তিযোদ্ধারা 20,000 টাকা ভাতা পান, সেই ভাতা খাওয়ার জন্য জিয়াউর রহমানের বিরুদ্ধে এরকম একটি পদক্ষেপ গ্রহণ করলো ফ্যাসিস্ট সরকার। সেদিন আপনারা কেউ প্রতিবাদ করতে সাহস পাননি। যদি ভাতা বন্ধ হয়ে যায়, আজকে আপনারা প্রতিবাদের ঝড় তুলেছেন যে এরা রাজাকার। আমি তো রাজাকার দেখি না। যদি রাজাকারই হয়, জিয়াউর রহমান রাষ্ট্রপতি, তার মন্ত্রিসভার প্রথম প্রধানমন্ত্রী যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সেই জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রথম মন্ত্রী বাংলাদেশের চিহ্নিত একজন রাজাকার, শাহ আজিজুর রহমান। তাহলে আপনি রাজাকার খুঁজে পান না। ইসলামের কথা বললেই আপনার সামনে রাজাকারের চিত্র ভেসে ওঠে। আজকে ওই রাজাকার ছিল বলেই বিএনপি নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে। আজকে ওই রাজাকার ছিল বলেই আপনারা বিএনপি করার সুযোগ পেয়েছেন। নিজের দলের দিকে তাকান, পরিসংখ্যান আছে, জামাত ইসলামে মাত্র 37 জন লোক রাজাকারে ছিল 1971 সালে। তালিকা করতে যাওয়া হয়েছে, 11,000-এর উপর রাজাকারের তালিকায় নাম এসেছে যারা আওয়ামী লীগের সাথে সরাসরি জড়িত। 8,500 রাজাকারের নাম এসেছে যারা সরাসরি বিএনপির রাজনীতির সাথে জড়িত। আপনি রাজাকার খুঁজে বেড়ান, রাজাকার খুঁজে পান না। ইসলামকে মোকাবেলা করার শক্তি ইসলাম দিয়ে করুন। ইসলামের মোকাবেলা অন্য কোনো তন্ত্রমন্ত্র দিয়ে করা সম্ভব নয়। তাই ভাই, সব দেখা শেষ, এবার জামাত ইসলামী বাংলাদেশ।